গণভোটে হা হয়ে গেছে, তারপরে কথা চলছে কেন? ভুল শুদ্ধ যাই হোক, ম্যান্ডেট বাই দ্য পিপল, এবং সবচেয়ে বড় দল যিনি ক্ষমতায় আসছেন তার হায়ের উপরে জনগণ বিশ্বাস করে আস্থা রেখে দিছে। এখন শুরুতেই যদি আমাদের আস্থা নিয়ে ক্যারিকেচার শুরু হয়, কিংবা কোনো রকম কালক্ষেপণ শুরু হয়, কিংবা সন্দেহ তৈরি হয়, 5টা বছর কিভাবে যাব সেটা নিয়ে আমি চিন্তিত। তো লোক বোঝে না, এইটা আমি বিশ্বাস করতে চাই না। এটা হয়তো উনি বলছেন ওনার লজিক্যালি যে উনি এটা চান না আর কি, সোজা বাংলা। কিন্তু আমি যদি সাধারণ দৃষ্টিতে আসি, জনগণ কিন্তু, সাধারণ জনগণ যারা, তারা বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না, বাঙালি জাতীয়তাবাদও বোঝে না, সংস্কার কি বোঝে না, উচ্চকক্ষ নিম্নকক্ষ বোঝে না। তাদের ভোট নিয়েই তো আমরা সংসদে যাচ্ছি। 18 বছর বয়সে একটা ছেলে মেয়ে ভোট দেয়, সে জানেই তো না কিছু। উনি বলুক ওনার 18 বছরের বাচ্চা কি জানে? ভোট হচ্ছে, কারে ভোট দিব, উনি কাজ করবে কি, লোকটা কে, নাম বলুক, কেউ চিনবে না। তারা কলেজে নিয়ে যেতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, ধৈর্য আনতেছি। সেই ভোট নিয়ে কিন্তু আমরা পার্লামেন্টে যাই। তার মানে জনগণ কিচ্ছু বোঝে না যদি এইভাবে ধরি। কিন্তু জনগণ একটা জিনিস তো বুঝছে যে তারেক সাহেব বলছে হাতে ভোট দিতে, তাতে হাতে ভোট দিছে। তারপর তো মোতাবেক গণভোটটাকে কার্যকর করা খুব জরুরি। পৃথিবীর কেউ না জানুক, সাধারণ জনগণ না বুঝুক, উনি তো জানেন, উনি তো বলছেন। জনাব আবহানা রাজ্জাকি, গণভোট আসলে মানুষের বোঝার মতো করে করা হয় নাই। গণভোট একটা বিতর্কিত একটা বিষয়। এই গণভোটটা আসলে কেন করতে হয়েছিল, বা আমি যদি এভাবে প্রশ্ন করি, জুলাই সনদে আবার বিএনপি জামায়াত ওরা স্বাক্ষর বা অন্যান্য দলগুলো কেন স্বাক্ষর করলো? কি আজকে যে করলো? না না, আগে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে না কে? আমি এখানে আইনের বিষয়টি নিয়ে কথা বলবো না, তাইলে একটা বিষয় আসে কি, মনে হয় যে আমি লয়ার, আমি বলে গেলাম। এটা 2-3জন লয়ার থাকলে একটা আলোচনা, সেটা ভিন্ন। আমি সাদা মাটা দৃষ্টিতে যেটা দৃশ্যমান সেটা বলছি। ধরেন এখানে গণভোট এবং বনাম ইশতেহার একটা লড়াই হচ্ছে। ইনফ্যাক্ট গণভোট বনাম ইশতেহার, গণভোটটা লিগাল ইললিগাল সেই চ্যাপ্টার তো পরে, কিন্তু গণভোটের পক্ষে জনগণ রায় দিছে। আর ইশতেহারটা হলো দলীয় রায় বা দলীয় সিদ্ধান্ত। এখন উনি পান্না ভাই বললেন যে তারেক রহমান সাহেব এটার পক্ষে একবার হা বলেছেন। উনি হা বলেছেন, এতে কোনো সন্দেহ নাই, হা বলেছেন। তারপরে আর কখন, ওইটাই ছিল চূড়ান্ত লাস্ট। এখন যে পরিমাণ ভোট পেয়ে এই বিএনপি জয়লাভ করলো, এবং আমার কাছে মনে হয় যে উনি যদি হা ভোট দিতে না বলতেন তাহলে বোধহয় গণভোট ফেল করত। উনি যেহেতু হাতে ভোট দিতে বলেছেন, আমি মনে করি, কারণ আমি তো এর বাইরে যেতে পারবো না, আমি অনুমান করে কিছু বলবো না, কাজেই হা জয়লাভ করেছে। হা জয়লাভ করলে এখন তাদের জন্য এটা অব্লিগেটরি। কারণ আপনি তো প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর, উনি এখনো ওত নেন নাই, বাট প্রধানমন্ত্রী, তো আপনার মাধ্যমে আবারও তাকে একবার শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমাদের তো ফোরাম নাই জানানোর, এবং জনাব তারেক রহমান সাহেবের আমি আবার একটু অভিবাদন জানাই যে আজকে ওনার জন্য এই গণভোটটা আমি মনে করি পাশ করেছে। এখন সেই হিসাবে গণভোট যে এক্সিকিউশন, ওইটার আলোকে সংবিধানকে সংস্কার করাটা আমি মনে করি তাদের জন্য, মানে যদি আদর্শগতভাবে চিন্তা করেন, নৈতিকভাবে চিন্তা করেন, তাইলে তাদের জন্য এটা টু সাম এক্সটেন্ট তাদের দায়িত্বের ভিতরে পড়ে। এখন আসেন 2/3 মেজরিটি ওনার পার্লামেন্টে গেছেন, মানলাম না গণভোট, সেটা অন্য কথা। মানলাম না ইশতেহার যেটা ওনারা দিছেন, কথার কথা, কারো কিছু করার নাই। বাট আমরা যে বিগিনিংটা চাইছিলাম যে একটা শক্ত বিরোধী দল গেছে, কারণ আমি ভোটের রেশিওতে যদি বলি, সিটের রেশিওতে 213টা তারা বিএনপি, জামাত পাইছে 66টা, ওরা পাইছে 6টা। সিটের রেশিওতে কিন্তু তাও স্ট্রং, কিন্তু ভোটের রেশিওতে কিন্তু অনেক ভোট পেয়েছে। সেই হিসাবে কিন্তু জনমত একটা বিশাল ব্যাপার। তার মানে বিরোধীদের পক্ষে একটা জনমত আছে। সেইটাকে মাথায় রেখে দুটো ব্যাপার এখানে আপনি আনছেন। গণভোট আর দলীয় ইশতেহার বাদ দিলে উচ্চকক্ষে দুই পক্ষের দ্বিমত নাই, কিন্তু উচ্চ কক্ষটা গঠন হবে কিভাবে সেটা নিয়ে একটু দ্বিমত আছে। উচ্চ কক্ষটা কি গণভোটের আলোকে হবে, গণভোটের যে সিদ্ধান্ত তার আলোকে, নাকি দলীয় ইশতেহার মোতাবেক? দলীয় ইশতেহার মোতাবেক হলে সহজ বাংলা, নিম্নকক্ষে তারা পাইছে 2/3 মেজরিটি, উপরেও তারা পেয়ে যাবে 2/3 মেজরিটি। আর যদি গণভোটের আলোকে আসেন,
তাহলে তাদের সিট হবে পাশাপাশি, ধরেন অলমোস্ট 50-50, অলমোস্ট। তো সুতরাং সেটা তাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই গণভোট পান্না ভাই বললেন যে এটা বেআইনি হয়েছে, আমি তর্কের খাতিরে ধরলাম। প্লাস মান্না ভাই আরও একটা হয়তো একটু রাগ হয়ে বলছেন যে আমি গণভোট বুঝি না। আমি এটা বিশ্বাস করতে চাই না যে উনি বোঝেন না। না, আমি ওটা বলিনি। আমি হ্যাঁ না উত্তর আমি একবারে দেবো, হ্যাঁ, বা সেটাই, যে সেটাই। প্রশ্নগুলো রয়েছে হ্যাঁ, সেই সেটাই। প্রশ্নগুলো আমি বুঝি না। বুঝি না, রাইট। আমি তো কিন্তু তারপর আমি বিশ্বাস করতে চাই না যে উনি বোঝেন না, ওনার মতো লোক বোঝে না, এইটা আমি বিশ্বাস করতে চাই না। এটা হয়তো উনি বলছেন ওনার লজিক্যালি যে উনি এটা চান না আর কি, সোজা বাংলা। কিন্তু আমি যদি সাধারণ দৃষ্টিতে আসি, জনগণ কিন্তু, সাধারণ জনগণ যারা, তারা বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না, বাঙালি জাতীয়তাবাদও বোঝে না, সংস্কার কি বোঝে না, উচ্চকক্ষ নিম্নকক্ষ বোঝে না। তাদের ভোট নিয়েই তো আমরা সংসদে যাচ্ছি। 18 বছর বয়সে একটা ছেলে মেয়ে ভোট দেয়, সে জানেই তো না কিছু। উনি বলুক ওনার 18 বছরের বাচ্চা কি জানে? ভোট হচ্ছে কারে ভোট দিব, উনি কাজ করবে কি, লোকটা কে, নাম বলুক, কেউ চিনবে না। তারা কলেজে নিয়ে যেতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, ধৈর্য আনতেছি। সেই ভোট নিয়ে কিন্তু আমরা পার্লামেন্টে যাই। তার মানে জনগণ কিচ্ছু বোঝে না যদি এইভাবে ধরি। কিন্তু জনগণ একটা জিনিস তো বুঝছে যে তারেক সাহেব বলছে হাতে ভোট দিতে, তাতে হাতে ভোট দিছে। তারপর তো মোতাবেক গণভোটটাকে কার্যকর করা খুব জরুরি। পৃথিবীর কেউ না জানুক, সাধারণ জনগণ না বুঝুক, উনি তো জানেন, উনি তো বলছেন। সেই হিসাবে, এবং গণভোটের উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে যখন দ্বিমত নাই, দেখেন কতগুলা মিল। আবার গণভোটের প্রস্তাবও কিন্তু বিএনপি আনছিল যখন এই বা সংস্কার কমিটিতে নিয়ে দ্বিমত না। আজকে যদি দ্বিমত না হইতো, গণভোটই হইতো না। এই জন্য আমি তারেক রহমান সাহেবকে বলতে চাই, উনি যদি আরও আগে আসতেন, আরও আগে আসলে হয়তো আরও সমাধান ভালো হইতো, হয়তো গণভোট আমাদের লাগতোই না। কারণ উনি আইসে কিন্তু একটা সমাধান দিছেন, নির্বাচনটা হয়ে গেল এবং হাতে ভোট দিতে বললেন। কিন্তু উনি যদি আগে আসতেন, এইটা যখন গণভোট হওয়ার আগে, ওই প্রস্তাব হওয়ার আগে যদি আসতেন, তাহলে হয়তো ওনার এই কারিশমা দিয়ে উনি এইটাও পারতেন হয়তো, বা যার সঙ্গে আমরা একটা সিদ্ধান্তে চলে যাই। মানে ওনার লেট করার কারণে কিন্তু আমরা এই জটিলতাটায় পড়ছি। কারণ আলটিমেটলি তো উনি নির্বাচনটা তুলে ফেললেন, এবং ভালোভাবেই উনি আসার পরে ওনার ক্যারিশম্যাটিক ইয়ে দিয়ে বিএনপি জয়লাভ করেছে। এই সব কিছু মিলাইলে আমি যেটা সিম্পল মনে করি যে এখন গণভোটকে আপনি কোনোভাবে বেআইনি এই কারণে বলতে পারবেন না। নাম্বার 1, ইট ওয়াজ সাইন্ড বাই দ্য পলিটিক্যাল পার্টিজ। নাম্বার 2, এনসিপি দেয় নাই স্বাক্ষর, আজকে দিতে যাচ্ছে। এনসিপি সম্পর্কে মানুষের ধারণা কি? সে কিন্তু জুলাই সনদে স্বাক্ষর সেদিন না করলেও মানুষ এইটা বিশ্বাস করে না ওনারা জুলাই সনদ চায় না। কিন্তু আর যারা স্বাক্ষর করছে, তারা স্বাক্ষর করা সত্ত্বেও মানুষ আস্থায় নিতে চায় না যে তারা জুলাই সনদ মানতে চায়। যদি তাই হয়, তাহলে এই বিতর্কগুলো আসতেছে কেন? গণভোটে হাও হয়ে গেছে, তারপরে কথা চলছে কেন? ভুল শুদ্ধ যাই হোক, ম্যান্ডেট বাই দ্য পিপল, এবং সবচেয়ে বড় দল যিনি ক্ষমতায় আসছেন, তার হায়ের উপরে জনগণ বিশ্বাস কইরা আস্থা রেখে দিছে। এখন শুরুতেই যদি আমাদের আস্থা নিয়ে ক্যারিকেচার শুরু হয়, কিংবা কোনো রকম কালক্ষেপণ শুরু হয়, কিংবা সন্দেহ তৈরি হয়, 5টা বছর কিভাবে যাব সেটা নিয়ে আমি চিন্তিত। জি, ধন্যবাদ। আমি পান্না ভাইয়ের কাছে একটু আবার যেতে চাই। পান্না ভাই, যদি অর্থাৎ উচ্চ কক্ষে বিএনপির ইশতেহার অনুযায়ী গঠন করা হয়, নতুন করে রাজনীতিতে নতুন করে জটিলতা তৈরি হবে কিনা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, যেহেতু নিম্নকক্ষে বিএনপি 2/3 ভোট পেয়েছে, সেখানে তাদের আইন পাশ করতেও তো তার আর কোনো জটিলতা নাই। দুইটা প্রশ্ন উত্তর যদি না, একটা আপনার শেষের প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, অবশ্যই তাদের কোনো সমস্যা না, তারা ব্রুট মেজরিটি পেয়েছে। যদিও ব্রুট মেজরিটি ইতিহাস বলে যে সংশ্লিষ্ট দলের জন্য ক্ষতির কারণ হয়, তারা এক না হয়ে ওঠার সুযোগ পায়। যাই হোক, এগুলো ভবিষ্যতেই বলবে যে বিএনপির ক্ষেত্রে আসলে কি হবে। এবং আইন প্রণয়নের ক্ষেত্রে কিছু করার নেই। হয়তো জামাত ইসলামী, এনসিপি যে 2-1 সদস্য বা স্বতন্ত্র বা অন্যান্য দলে যারা আছে, তারা একটু হইচই করতে পারবে, কিন্তু বিএনপি যা ইচ্ছা তাই করতে পারবে। আর উচ্চকক্ষের ক্ষেত্রে আপনি বললেন যে জটিলতা, সেই তো পুরনো প্রশ্নটা বোধহয় ঘুরে ফিরে এলো, যে জটিলতা একটা সৃষ্টি হবে। আমি জটিলতা এই জন্য বলছি, আচ্ছা জটিলতা হওয়ারও তো দরকার, ওখানেও তো তারা বেশিরভাগ আসন পাবে উচ্চকক্ষে। হ্যাঁ, বিএনপি ওখানেও তো উচ্চকক্ষ, যদি ইয়ে অনুযায়ী, যদি একেবারে পিয়ার পদ্ধতিতেও হয়, তো সেই ক্ষেত্রে আইন পাশ করার ক্ষেত্রে তো তেমন কোনো জটিলতা তৈরি হবে বলে মনে হয় না আমার মতে। তো সেই ক্ষেত্রেও বা বিএনপি কেন রাজি হবে না? বলে রাজি হবে না এই কারণে তাদের রিপ্রেজেন্টেটিভ কম যাচ্ছে, যদি ভোটের হিসেবে হয়। ভোটের হিসেবে পিয়ার পদ্ধতি হলেও তো ওনাদের আসন বেশি থাকছে তো। না, যদি
বেশি থাকছে, আর পিয়ার আর জনগণের ভোটের রেশিওতে যদি হয় তাহলে তাদের প্রতিনিধিত্ব কম যাবে উচ্চকক্ষে। এটাই সো এই কারণে তারা ওইটা চাচ্ছে। এই কারণে আচ্ছা, তারা যখন এই দাবিটি তোলে খুব ভালোভাবেই তারা নিশ্চয়ই হিসেব নিকেশ করেই এই কথা বলেছিল যে আওয়ামী লীগ যে নির্বাচনে আসতে পারবে না বা একেবারে বাদ হয়ে যাবে, তারা কিন্তু এই হিসাবটা মাথায় নিয়ে বলেনি। তারা আওয়ামী লীগ আসতে পারে, আওয়ামী লীগ আসলে একটা কন্টেস্ট হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কম নয়, এবং একটু দেখা গেছে 2008 পর্যন্ত মানে পার্সেন্টেজে আওয়ামী লীগ সবসময় এগিয়ে ছিল, 35 থেকে 40% মধ্যে দুই দলেরই, বাট বিএনপির চেয়ে আওয়ামী লীগ অনেক বেশি আসন পেয়েছে। যাই হোক, এই জন্য সংসদে মানে সংসদের নিম্নকক্ষে যদি হয়ে থাকে তার ভিত্তিতে বা আসনের ভিত্তিতে তারা এটা চাইছিল। দেখুন, আমার মনে হয় এ পর্যন্ত যাবে না, তার আগে অনেক ধরনের জটিলতা হবে। জটিলতা এখনই দেখা দিয়েছে। আমি জানি না যে কি হবে, কি হতে যাচ্ছে সকালে। আমরা তো সবসময় সংশয় প্রকাশ করি, সংশয় প্রকাশ করাটাই আমাদের কাজ, প্রশ্ন তৈরি করাটাই সাংবাদিকদের কাজ। আশাবাদী নয় কেন আপনারা, সংশয়বাদী কেন? না, এখন তো শোনা যাচ্ছে যে বিএনপি তো বলছে যে এটা তো সংবিধানে নেই, সাংবিধানিক সমস্যা পরিষদ বলে আবার কি আছে, সালাউদ্দিন আহমেদ বলেছেন। বিএনপির একাধিক সূত্র বলছে যে তারা একই সাথে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ওত নিতে চায় না, তারা আগে এমপি হিসেবেই শপথ নিতে চায়, পরেরটা পরে। এদিকে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আপত্তি আছে, যেহেতু তাদের মধ্যে সরকারই আয়োজন করছে শপথের, কিন্তু পেছনে তো জামাত আছে, এনসিপি আছে, তারা আপত্তি জানাচ্ছে। এরই মধ্যে আমরা তো এ ধরনের খবর পাচ্ছি, আমি জানি না কতটুকু সত্য না মিথ্যা, তবে একেবারে তো উড়িয়ে দেওয়া যায় না। এটা তো সত্য কথা যে বিএনপি যেটা বলছে যে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নাই। শপথ গ্রহণ হচ্ছে নতুন সরকারে, সেখানে প্রথমে এমপিদের শপথ পড়াবেন সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার এবং মন্ত্রী পরিষদ সভা শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু আগের যে বাংলাদেশের সেই সংবিধান আইন অনুযায়ী এমপিদের শপথ পাঠ করাতেন স্পিকার বা ডেপুটি স্পিকার, এই বিষয়গুলো। কিন্তু এবারে যে সিইসি পড়াবেন, এখানে আইনি কোনো জটিলতা দেখেন কিনা? বা না, এটা বোধহয় পড়াইতে পারে। আমি যতটুকু জানি যে ফাইনালি যদি স্পিকার, যেমন স্পিকার পদত্যাগ করছে, স্পিকার কোথায় আছে আমরা জানি না, বাট উনি পদত্যাগপত্র দিচ্ছেন এইটুকু আমরা জানি। প্লাস ডেপুটি স্পিকার মানে হি ইজ ইন কাস্টডি, জেলখানা। তো আপনি তো ধরেন এই মুহূর্তে সে বোধহয় বিয়ের আসামি, একটা হত্যা মামলার আসামি হিসেবে উনি আছেন। তো আমি যতটুকু বিধানে হত্যা মামলার আসামি থেকে দিয়ে তো আপনার ওত পড়াইতে পারেন না। তারপর রাষ্ট্রপতি মনোনীত যাকে করবেন পারেন। আর এরকম ক্ষেত্রে যদি কেউ খুঁজে না পাওয়া যায়, তাইলে গেজেট নোটিফিকেশন হওয়ার পর ইন 3 days সর্বোচ্চ প্রধান নির্বাচন কমিশনার পড়াতে পারে। তাহলে আমি উত্তর পেয়ে গেলাম। সেই হিসাবে কোনো অসুবিধা হচ্ছে না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জামায়াতের ব্যাপারে একটা হাইব্রিড হচ্ছিল, তারা ক্ষমতায় যাচ্ছে, ফলাফল দেখা গেল কিন্তু উল্টো। জামাতের পরাজয়, এরকম পরাজয় হওয়ার কারণটা একটু বলবেন। কেউ কেউ বলছেন নারীদেরকে অসম্মান করা কিংবা ৭১-কে স্বীকার না করা, এই বিষয়গুলো প্রভাব পড়েছে নির্বাচনে। না, আমি এবারের নির্বাচনে আমি উল্টোভাবে দেখতে যে আপনার এগুলোর জবাব আমি দিব। তার আগে যদি আপনি আসেন যে এবারের নির্বাচনে সবাই খুশি, আমার কাছে মনে হয়। আমি যেখানে ভাই খুশি হতে পারেন না, ভাই খুশি হতে পারেন না, আমি ভাইকে সেটা একটু বোঝানোর চেষ্টা করি। উনি তো বলছেন যে দেশের মানুষ সংশয়ে ছিল, যেমন ধরেন আপনি, নির্বাচন হবে। আমি একদম নিচের থেকে আসি, মানে ওই যে অন্যান্যরা পাইছে 8টা আসন, অন্যান্যরা তো খুঁজে পাবেন না, এই একটা ও একটা ওটা বাদ। তারপরে নিচের থেকে যদি আসি, এনসিপি পাইছে 6টা আসন। আপনি ভালো করে চিন্তা করে দেখেন যে এনসিপি ফ্রম ডে 1 আমি দেখি নাই কেউ অ্যাকসেপ্ট করছে তাদেরকে, মিডিয়ায় বা ইন্টারভিউতে আইনা কেউই না, তাকে যে যাই বলুক ওটা নিয়ে আমার। কিন্তু আলটিমেটলি কিন্তু তারা 6টা সিট পাইছে। তো 6টা সিট যে পাইল, এতে তাদের খুশি তারা, আমি মনে করি। কেন খুশি? তাদের প্ল্যাটফর্মই থাকতো না, যাদেরকে বলা হয়েছে একটা সিটও পাবে না, 6টা সিট তারা পেয়েছে। কিন্তু কিভাবে পেয়েছে রাজাকি ভাই? এটা তো ভোটে। আমি তো কাদের ভোটে? না, আমি সাদা মাটা দেখলে তো ভোট। না, কাদের ভোটে? জুলাই চেতনার পক্ষে যারা। না, জামাতের ভোটে তো। না, জামাতের এত ভোট নাই, সেটাই ব্যাখ্যা আসতেছে। জামাতের এত ভোট নাই। জামাত বরং এনসিপিকে নিয়ে, এনসিপির পক্ষে যে সেন্টিমেন্টটা কাজ করছে, জামাত গেইন করছে। এই কাজটা যদি বিএনপি করতো, আমার ব্যক্তিগত ওপিনিয়ন ভাই, আমি ধরেন শেখ হাসিনাকে সরাইছি, আমরা আন্দোলন করছি, সরাইছি, ভালো কথা, যাক। একটা আন্দোলন, এরকম আর একটা আন্দোলন কিন্তু 15 বছর লাগতে পারে, এটা এভরিডে হয় না।
তো সেক্ষেত্রে ওই শেখ হাসিনা চলে যাওয়ার পর কিন্তু ওরা আর ওই জায়গাটায় থাকতো না, যেটা আমরা মনে করি। আমরা বোধহয় এমন একটা শক্তি উত্থান হইতেছে, এই উত্থান বোধহয় দমানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। আপনি তাদেরকে, বিএনপি কিন্তু অনেক খুচরো দলকে অ্যাকোমোডেট করছে একটা সিট দিয়ে, যাদের নাকি দলের প্রেসিডেন্ট খুললে ভাইস সেক্রেটারি নাম পাওয়া যায় না, এদেরকে গিলে ফেলা যাইতো। কীরকম? দিলাম, থাকো, 20টা সিটই দিতাম, 10টা সিট দিতাম, 2টা মন্ত্রণালয় দিতাম, চলে আসতো নিয়ে। আমার ওপিনিয়ন, এটা বিএনপির সাথে তো আমার বনবে না, এটা ওনাদের ব্যাপার। সুতরাং এনসিপি খুশি কেন? তার প্ল্যাটফর্মটা থাকলো। এখন কিন্তু এটা কলেবর বৃদ্ধি করবে সে আস্তে আস্তে।